যেখানে সূর্যের প্রথম আলো এসে সারা দেশের ঘুম ভাঙায়, যেখানে বাতাসে কান পাতলে শোনা যায় মহান সৈনিকদের অমর বীরগাথা। কখনো সবুজ পাহাড়, কখনো নদীর কলরব আর ঝর্ণাধারায় খেলা করে রংধনু, কখনো বা রুক্ষ পাহাড় শ্বেত শুভ্রতার চূড়া। প্রকৃতি তার সমস্ত রূপ, সৌন্দর্য, মাধুর্য দিয়ে বানিয়েছে এক স্বপ্নপুরী, আর আমাদের যাত্রা সেই স্বপ্নপুরীর উদ্দেশ্যে। এখন ঘড়ির কাঁটায় 4:20 আর আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। সবাইকে নতুন ব্লগে স্বাগত জানিয়ে আমাদের আজকে নতুন একটা জার্নি শুরু করেছি। অনেক দিন পর আবার একটা নতুন জার্নি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকের গন্তব্য কি সেটা তো পরে বোঝাই যাবে। তবে আমরা আজকে যে যাব একটা সম্পূর্ণ নতুন রুট ধরে যাব। যে রুট ধরে আমরা শিলিগুড়ি যাই, সেই শিলিগুড়ি রোড থেকে এবার একটু আলাদা, তাই একটা নতুন রুটের সন্ধানও পাবেন। আর তার সঙ্গে সঙ্গে রুট কন্ডিশান কি কেমন থাকবে সেগুলো সম্পর্কেও একটা ফুল ধারণা দিয়ে দিব। প্রায় ভোরের আলো ফুটতে শুরু করেছে আর আমরা এখন রয়েছি কোলাঘাট ব্রিজের উপর, রূপনারায়ণ নদের উপর এই ব্রিজ। আমরা ডানকুনি এসে পড়েছি। এবার আমাদেরকে এই দিল্লি রোডটা ছেড়ে ওল্ড দিল্লি রোডটা ধরতে হবে, তারপরে আমরা চলে যাব মগরার দিকে। আমরা ওল্ড দিল্লি রোডে ঢুকে গেলাম। এখান থেকে মগরা আর 35 কিলোমিটার। আর অনেকক্ষণ থেকে মনটা শুধু চা চা করছে। একটা রাস্তার ধারে একটা চায়ের দোকান ধরে দাঁড়াবো একটু চা খাওয়ার জন্য। এখন দাঁড়িয়ে রয়েছি ওল্ড দিল্লি রোড। এখান থেকে মগরা প্রায় 30 কিলোমিটার মতো বাকি। একবারে আজকে যে রোডটা ধরবো সেটা হচ্ছে মগরা থেকে আমরা চলে যাব কল্যাণীর দিকে। প্রত্যেকবারে আমরা চলে যাই নবদ্বীপ, কিন্তু এবারে নবদ্বীপ যাব না, এবারে যাব কল্যাণী। বাইক প্রায় ঘন্টা দুয়েক বাইক চালানোর পর দাঁড়িয়ে এখন এই চায়ের চুমুকটা দিচ্ছি। দারুণ সুন্দর চা হয়েছে। তোমার চা ঠান্ডা হয়ে গেল তো? আমরা মগরা চলে এসেছি, মগরা ফ্লাইওভার। এই মগরা ফ্লাইওভার থেকে আমরা চলে যাব কল্যাণীর দিকে। এই রাস্তাটা চলে গেছে বর্ধমান রাইট সাইডে, আর আমরা এটা ধরে নেব। শিলিগুড়ি যাওয়ার এখান থেকে দুটো রাস্তা রয়েছে। একটা রাস্তা জাস্ট এই মগরা থেকে ক্রস করে কালনা হয়ে নবদ্বীপ থেকে গৌরাঙ্গ সেতু পার করে কৃষ্ণনগর, আর ওই রাস্তাটা দিয়েই আমরা বারবার যাই। কিন্তু এখন যেটা শুনেছি NH-12টা ভালো হয়ে গেছে, তাই আমরা এইবারে আমরা অন্য রাস্তা দিয়ে যাব। রাস্তাটা হলো আমরা আর কালনার দিকে না ঢুকে আমরা সোজা চলে যাব কল্যাণী। আর এখান থেকে আমরা এই রাস্তাটা কল্যাণী টাউনটাকে বাইপাস করে আমরা উঠে যাব একদম কল্যাণী মোড়, যেটা হচ্ছে NH-12 সঙ্গে কানেক্ট হয়েছে। আমরা উঠে পড়েছি ঈশ্বরগুপ্ত সেতুতে, নিচ দিয়ে চলেছে গঙ্গা। ভালোই জল রয়েছে নদীতে। প্রত্যেকবারে আমরা শিলিগুড়ি যাওয়ার জন্য গৌরাঙ্গ সেতু ক্রস করি, এবার ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করছি। এখানে একটা নতুন ব্রিজ চলছে, নতুন ব্রিজের কাজ চলছে। আমরা চলে এলাম NH-12-এ। এখান থেকে এই জায়গাটা হচ্ছে কল্যাণী মোড়। এখান থেকে চলে গেছে কৃষ্ণনগর, বহরমপুর, আর এইদিকে বারাসাত, কলকাতা। আমরা এখন NH-12-এ উঠে যাব। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর, বাড়ি থেকে 3 ঘন্টা জার্নি করার পর আমরা এসে উঠে গেছি NH-12-এ।
প্রত্যেকবারে আমরা যাই কৃষ্ণনগর হয়ে, এইবারে আমরা হচ্ছে মগরা থেকে কল্যাণী হয়ে এই কল্যাণী মোড়, আর এখান থেকেই আমরা NH-12-এ উঠে পড়লাম। এরপরে একদম সোজা রাস্তা, আর কোথাও NH-12 বরাবরই আমরা চলতে থাকবো। আমরা এসে পড়েছি রানাঘাট, আর এদিকে বাইকে ওর খাওয়ার সময় হয়ে গেছে, ও ওয়ার্নিং দিয়ে দিয়েছে, মানে আমার তেল রিজার্ভে পড়ে গেছে, সামনেও কোথাও আগে পেট্রোল ভরাবো। আর এদিকেও আমার পেটও ওয়ার্নিং দিচ্ছে খিদে পাচ্ছে বলে আগে তেলটা ভরিয়ে নিই, তারপরে আমরা হচ্ছে আমাদের নিজের হচ্ছে ফুয়েল আপ করাবো। এই সুন্দর সুন্দর সব ফ্লাইওভার বানিয়ে দিয়েছে। রানাঘাটকে আমরা বাইপাস করে ওপর দিয়ে চলে যাচ্ছি, অ্যাকচুয়ালি রানাঘাটের ওপর দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। 936 টাকার তেল খেয়ে নিল পুরো, একদম পেট ভরিয়ে, ওর একদম পেট ফুল। রিজার্ভ অন করে দিয়েছি। আমরা কৃষ্ণনগর ঢুকে গেলাম। এই জায়গাটায় জল জমে আছে কেমন, এই লরিগুলো গায়ে জল দিচ্ছে। নবদ্বীপ থেকে এলে এইখানেই এসে আমরা কানেক্ট করতাম, আর এবারে এখানে সরাসরি এইটা কৃষ্ণনগর হয়েই বেরিয়ে যাচ্ছি। এবারে একটু ব্রেকফাস্ট করব। বাড়ি থেকে 232 কিলোমিটার এসে পৌঁছেছি। এটা জাস্ট কৃষ্ণনগর ক্রস করেই। এখন হচ্ছে টাইম ঘড়িতে 8:50। বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:30 নাগাদ। মোটামুটি 4:30 থেকে 5:30, 6:30, 7:30, 8:30, 4 ঘন্টা। 4 ঘন্টাতে আমরা চলে এসেছি 232 কিলোমিটার। ঠিকঠাকই মোটামুটি টেনেছি। কৃষ্ণনগরে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করার জন্য, কিন্তু একটু ঘুম ঘুম লাগছে, এর জন্য ব্ল্যাক টি। কারণ সারা রাত ঘুম তো ঠিকমতো হয়নি, রেস্ট নিয়েছি। ওই কোথাও যাওয়ার আগে যেমন রাতের বেলা হয় যে ঘুম কিছুতেই ধরতে যায় না, সেই রকমই ঘুম, মানে ওই যে ডিপ যে স্লিপটা সেটা হয়নি, হালকা 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 হয়েছে। সারা রাত ভাবছি বিভিন্ন রকম। তাই আর 200 কিলোমিটার জার্নি তো হয়েই গেছে বাড়ি থেকে, 230 কিলোমিটার। একবার রাস্তার মাঝে দাঁড়িয়ে একবার চা ব্রেক হয়েছিল, তারপরে এখন এখানে ব্রেকফাস্ট। পাহাড়ে যাওয়ার আগে পাহাড় ভাইবস আনার জন্য আমরা শুরু করে দিয়েছি ম্যাগি। আরে ফটো পরে তুই আগে খেয়ে না, খিদে পেয়েছে। আমি শুরু করে দিলাম পাহাড়ের ভাইবস। কৃষ্ণনগরে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম, প্রায় 1 ঘন্টা দাঁড়ালাম, একটু প্রপার রেস্ট নিলাম 1 ঘন্টা, একটু হালকা চা ম্যাগি এইসব খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এবার আবার রওনা দিব। টুসি, এই টুসি, দেখো গাড়িটা কি করে ছাদে উঠে গেল, ওই যে সামনে। না না, পার্ক করে রাখা আছে ওটা ওখানে। হ্যাঁ, ওখানে পার্ক করে রাখা আছে উপরে, যখন ইচ্ছে হয় ওখান থেকে নিয়ে বেরোয়। পলাশির যে যুদ্ধ, সেই হিসেবে একটা হচ্ছে তোরণ। এই তোরণটাই যে বাম দিকে দেখা যাচ্ছে সাদা রঙের, পলাশি ওয়ার মেমোরিয়াল করা রয়েছে। আমরা নদিয়া ডিস্ট্রিক্ট ক্রস করে মুর্শিদাবাদে ঢুকে গেছি। এই জায়গাটা হচ্ছে পড়ছে বেলডাঙ্গার মধ্যে পড়ছে। এইখান থেকেই যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটা চালু হলো, এইবারে একদম সেই ফারাক্কানা পার হওয়া পর্যন্ত মুর্শিদাবাদ চলতেই থাকবে। সব থেকে মনে হয় লম্বা ডিস্ট্রিক্ট হয়তো মুর্শিদাবাদ, এটাকে আমাকে ক্রস করতে হবে। এর গতবারে যখন আমি আসি তখন বহরমপুর বাইপাসটা চালু হয়নি, এখন বহরমপুর বাইপাস চালু হয়েছে। নাহলে আমাদের খুব কষ্ট হতো এই বহরমপুর শহরটাকে পার হওয়ার জন্য। শিলিগুড়ি, ডালখোলা, মালদা যাওয়ার জন্য সোজা
আর বহরমপুর যেতে গেলে বহরমপুর টাউন এই বাম দিকে চলে যেতে হবে। এই হলো বহরমপুর বাইপাস। এইদিকে চলে গেছে বহরমপুর টাউন, আর আমরা সোজা চলে যাব মালদার দিকে। গত 1 বছর আগে যখন আমরা সিকিম রাইডে আসি তখন বাইপাস খোলেনি, কাজ চলছিল, তারপরে খুলে গেছে। কিন্তু তারপরেও আবার 1 বছরের মধ্যে রাস্তাও আবার খারাপও হয়ে গেছে, তাপ্পি মারা গর্ত। শিলিগুড়ি যাওয়ার জন্য সব বড় বড় শহরগুলোকে মোটামুটি বাইপাস করা হয়ে গেল। বহরমপুর হয়ে গেল, মালদা বাইপাস তো আছেই, রায়গঞ্জ বাইপাসও ওপেন হয়ে গেছে। ডালখোলা সব থেকে জ্যাম হতো, সেই ডালখোলা বাইপাসও ওপেন হয়েছে। মানে ভাবছিলাম সেটাই হলো, পাংচার হয়ে গেছে। এখন দেখি পাংচার সারাই দোকান যদি কোথাও পাওয়া যায় সামনে। দেখি নামো, নামো নামো নামো, দেখি এখন কি হয়েছে অবস্থা। দেখো দেখি কি হয়েছে, পাংচার হয়ে গেছে, বুঝতে পারছি না। পাংচার হয়ে গেছে বাইকের, দেখা যাক এখন কি উপায়। মনে মনে টায়ার নিয়ে একটা সন্দেহ ছিল যে টায়ারটা যাবে কি না, যেটা মনে ছিল সেটাই হলো। রাস্তায় পাংচার হয়ে গেল, 4-4টে গ্যাস দিতে হলো, মানে পুরো হয়ে গেছে, টায়ারটা গরম হয়ে পাতলা হয়ে গেছে। আমাকে টায়ারটা চেঞ্জ করাতেই হবে। ভাবছিলাম, মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে যাবে কি যাবে না। আজ প্রথম দিনেই এই অবস্থা হয়ে গেল। রাইডে বেরিয়ে এই অবস্থা, বাইকের অবস্থা। বাইকের টায়ার 2বার পাংচার হলো, 2বার সারাই করলাম, তারপরে এমন অবস্থা হলো যে শেষে নতুন টায়ার আনিয়ে লাগাতে হচ্ছে। এই নতুন টায়ার চলে এসছে। কোথায় যাবেন? যাবো অরুণাচল। কলকাতা পার হয়ে খড়গপুর। সব থেকে পুচকে মিস্ত্রি লেগেছে কাজ করতে, সব থেকে পুচকে, এই যে ওই সব কাজ জানে। এইরকম রাইডে প্রথমবার পড়লাম, এরকম বিপদের মাঝে। কোনোবার এরকম হয়নি যে এরকম রাস্তার মাঝে টায়ার চেঞ্জ করাতে হচ্ছে। হ্যাঁ, আমি তো খুঁজছিলাম কি করব, এরকম মাঝখানে যে ফেসে যাবো এটা বুঝতে পারিনি। আমার এই যে ভাইটা, ছোট্ট ভাইটা, রাস্তার মধ্যে আমি বিপদে পড়েছিলাম, এরা মানে টায়ারটা খুলে টায়ারগুলো সব নতুন টায়ার আনিয়ে করে দিয়েছে। আর এই এখন থেকেই এক্সপার্ট এসব কাজের। জয় মা তারা। আর কিছু হোস না প্রবলেম। প্রায় 2 ঘন্টা টাইম নষ্ট হয়েছে আমাদের এই টায়ারের চক্করে। আর এইখান থেকে একটা ভালো শিক্ষাও হয়েছে যে যখন কোনো কিছু মনে একটা সন্দেহ দানা বাঁধবে যে এটা হতে পারে, তাহলে চেঞ্জ করে নেওয়াই দরকার। এবার আমিও ভেবেছিলাম যে হয়তো চলে আসবো ট্রিপটা কমপ্লিট করে,
কারণ যে কন্ডিশন ছিল অন্তত 1 বছর চলতো, কিন্তু হঠাৎ মাঝ রাস্তায় যে এরকম হয়ে যাবে সেটা মানে কল্পনাও করিনি। আমি ভেবেছিলাম যে হয়তো রাস্তাটায় কোনো সমস্যা হবে না, হয়তো হলে যদি রাস্তায় বরফ পড়ে ওখানে হয়তো স্লিপ কাটতে পারে, কিন্তু এই যে একদম সমতলেই যে এইরকম প্রবলেম হয়ে যাবে সেটা মানে একদম আশার বাইরে ছিল, আর সেটাই হয়ে গেল। ঘড়ির কাঁটায় পাক্কা 3টে, আর আমরাও ক্রস করছি ফারাক্কা। হালকা জ্যাম রয়েছে, পাশ দিয়ে মালগাড়ি যাচ্ছে। নদীতে জল রয়েছে, ভালোই জল রয়েছে। খুব খিদে পেয়ে গেছে, এবারে ফারাক্কাটা ক্রস করার পরেই দাঁড়াবো, দাঁড়িয়ে আগে লাঞ্চ করতে হবে। 3টে বেজে গেছে, সেই কোন সকালে ব্রেকফাস্ট করেছিলাম, মাঝখানে 2 ঘন্টার জন্য একটু সব কিছু পিছিয়ে গেল, পেটে আর কিছুই নেই। আমরা যে লাঞ্চ করতে বসেছি 3টের সময়, আর ভেজ থালি অর্ডার করেছি কারণ আজকে আমরা ভেজ খাচ্ছি সারাদিন। আর ভেজে আগে ভেজে করলা, যেটা আমি খাই না। এখন আলু ভাজা চেয়েছি যদি পাই। নেই বলে আজকে হয়নি। আমারই ভাগ্য খারাপ, কি আর করা যাবে, এখন খেতে হবে। 3:40 আর আমরা লাঞ্চ করে নিয়েছি। এবারে লাঞ্চ করে বেরিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। রায়গঞ্জ এখনও 101 কিলোমিটার, দেখা যাক 101 কিলোমিটারের জন্য কতটা সময় লাগে। ঘড়ির কাঁটায় 5:15 আর বাইরে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আর আমরাও রায়গঞ্জে প্রায় পৌঁছে গেছি, আর 5-7 কিলোমিটার মতো বাকি রয়েছে। আজকে আমি খড়গপুর থেকে রায়গঞ্জ পর্যন্ত পুরো রাস্তাটার একটা আপডেট দিয়ে দিই, যারা পরবর্তীকালে এই রাস্তা ধরে আসবে ওদেরও সুবিধে হবে। খড়গপুর থেকে ডানকুনি দারুণ রোড, কোনো কথা হবে না। ডানকুনি থেকে মগরা, এটাও খুব সুন্দর রোড, কোনো সমস্যা নেই। মগরা থেকে কল্যাণী মোড়, এই রাস্তাটা যেহেতু লোকাল রাস্তা দিয়ে আসা, কল্যাণী এক্সপ্রেস হয়ে কিছুটা উঠবো, ওই জায়গাটাতে কাজ চলছে, কিন্তু তারপরে ভেতরের রাস্তা খুব একটা খারাপও নয়, মানে ভালোও নয়, কিন্তু ওই 15 কিলোমিটার রাস্তা ওটা আসা যায়, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। কল্যাণী থেকে কৃষ্ণনগর পর্যন্ত রাস্তা একদম সুন্দর ঝাকাস, কোথাও কোনো সমস্যা নেই। কৃষ্ণনগর পার করার পর থেকে বহরমপুর পর্যন্ত কিছুটা রাস্তা মোটামুটি ভালো বলা চলে, কিন্তু তাও মাঝে মাঝে পটহোল রয়েছে। বহরমপুর থেকে যদি ধরি, বহরমপুর বাইপাস পলসন্ডা পর্যন্ত সুন্দর রাস্তা। পলসন্ডা যখনই পার হয়ে যাবে তারপরে জঘন্য বিচ্ছিরি রাস্তা একদম ফারাক্কা পর্যন্ত, এত ফালতু রাস্তা, পুরো রাস্তা জুড়ে পটহোল, মানে একদম বিভৎস রকমের খারাপ রাস্তা। ওই রাস্তাটাতে কখনোই জোরে টানা যাবে না, কারণ জোরে টানলেই এদিক পুরো গর্ত হয়ে রয়েছে, ফটফট করে গাড়ির চাকা পড়বে জোরে টানলে। আস্তে আস্তে আসতে হবে, অনেক চাকা বাঁচিয়ে। তারপরে ফারাক্কা ক্রস করে যাওয়ার পর আবার সুন্দর রাস্তা। ফারাক্কা থেকে এখনো পর্যন্ত রায়গঞ্জ পর্যন্ত খুব সুন্দর রাস্তা, আর কোনো সমস্যা নেই। আর এইটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস, আমরা সোজা বেরিয়ে যাব রায়গঞ্জ শহরটাকে পাশ কাটিয়ে। গত বছর যখন আমরা এই রাস্তা দিয়ে যাই তখন রায়গঞ্জ বাইপাস কাজ চলছিল, কমপ্লিট হয়নি আর খোলেওনি, তারপরে খুলেছে। এইবারে প্রথমবার রায়গঞ্জ বাইপাস দিয়ে যাচ্ছি। আমরা এখন রায়গঞ্জে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে আর 30 কিলোমিটার হলে আজকে জার্নিটা শেষ করব। করমদিঘিতে টুসির বাড়িতে গিয়ে শেষ করব। রাস্তায় অনেক হেডেক আজকে পড়লো, কিছু করার নেই, রাইডে বেরোলে এইসব হেডেকগুলো তো সহ্য করতেই হয়। আর 30 কিলোমিটার যাব,
তারপরে আজকে আমাদের প্রথম দিনের জার্নি সেটা শেষ করব। শ্বশুরবাড়ি জিন্দাবাদ, চলে এসেছি শ্বশুরবাড়ি। প্রথমেই স্বাগত জানাতে চলে এসেছে তিলু। কি হয়েছে বল তিলু? টিলু